সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক। এই ঈদে মোহনা টেলিভিশনের বিশেষ আয়োজন স্টার ইনসাইটস নিয়ে আমি রুম্পা ফারজানা হাজির হয়েছি আপনাদের সামনে। আমরা এই আয়োজনে আড্ডা দেব এমন ব্লগার বা ইনফ্লুয়েন্সারদের সাথে যারা এখন মাতিয়ে রেখেছে সামাজিক মাধ্যম। আমাদের সাথে এই পর্বে উপস্থিত আছেন মীর রায়হান মাসুদ। তার ক্যারিয়ার শুরু হয়েছে স্পোর্টস জার্নালিজম দিয়ে। এখন তিনি অনেক ধাপ পেরিয়ে একেবারে সীমানার বাইরে গিয়ে করছেন ইনফ্লুয়েন্সিং, এবং তার একটি পেজ আছে যার সম্বন্ধে আমরা জানতে পারবো তার কাছ থেকেই। তার আগে তাকে আমরা একটু ঈদ মোবারক বলে নিই। ঈদ মোবারক রায়হান মাসুদ। ঈদ মোবারক আপনাকে এবং যারা দেখছেন দর্শকদের সবাইকে ঈদের শুভেচ্ছা। এই যে আপনি স্পোর্টস থেকে একেবারে বাইরে গিয়ে ফুড এবং ট্রাভেলিং নিয়ে ব্লগিং শুরু করলেন, এই যাত্রাটা কিভাবে শুরু হলো? যাত্রাটা আসলে খুব সিম্পল ছিল, কারণ হচ্ছে আমি যখন প্রথম ফুড ব্লগিং শুরু করি তখন আমার চিন্তা ছিল যে এটা খুব শখের বশে করব, এবং যেহেতু ফুড অনেক বেশি জীবন ঘনিষ্ঠ, কিছু একটা নিয়ে কন্টেন্ট করার আমার ইচ্ছা ছিল। যেহেতু আমি অফিস থেকে অনেক বিদেশে গিয়েছিলাম, তখন টানা 3-4 বছর টানা আমি রাশিয়া, যুক্তরাজ্য, বিভিন্ন দেশ ঘোরার পর চিন্তা করেছি এগুলো যদি আমার ডকুমেন্টেশন থাকে এটা খুব ভালো হয়। ওই ডকুমেন্টেশনের পারপাস থেকে পরে 2020-এ দেখলাম হঠাৎ করে কোভিড আসলো। কোভিডের সময় যেটা দেখলাম, পুরো পৃথিবী একটা নতুন ডাইমেনশন দেখতেছে পৃথিবীর। টিএসসিতে হাঁটু পর্যন্ত ঘাস, রাস্তাঘাট একেবারে ফাঁকা। বাংলাদেশে যেই মানুষটা নিয়ম মানতে চায় না সেও মাস্ক পরে ঘুরতেছে। বিভিন্ন টেলিভিশনে কোভিডের বিভিন্ন গ্রাফিক্যাল ইমেজ, সেগুলো আমরা কল্পনা করতেছি আমাদের বারান্দায় চলে আসছে, ওই যে গোল গোল চাকতিগুলো। তো তখন আমি চিন্তা করছি এই সময়টাকে আসলে ধরে রাখা প্রয়োজন। আবার সেই সময় কিন্তু ফুড নিয়েও অনেক মজার মজার আমরা ভিডিও দেখতে পেয়েছি। কেউ ডালগোনা কফি করছে, কেউ জিলাপি বানাচ্ছে, মানে সবাই কোনো না কোনোভাবে নিজেকে ব্যস্ত রাখছিল। এক্স্যাক্টলি। ইভেন আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশনের বুমটাই হয়েছে মূলত কোভিডের সময়টাই। সো ওই সময়টা আমি ছোট ছোট আঙ্গিকে বাসার কিছু ভিডিও দিয়ে শুরু করি। পরবর্তীতে আমি যখন দেখলাম যে আমার ভিডিওগুলো সাধারণ মানুষ একদম, যারা হচ্ছে গুলশানে গিয়ে ধরেন 100-150 টাকার মধ্যে খাবার খুঁজতেছেন, কারণ গুলশান আমরা শুনলেই মনে হয় অনেক এক্সপেন্সিভ একটা এরিয়া, অনেক বেশি নামি দামি খাবার ছাড়া খেতেই পারবো না। তখন আমি তাদেরকে ওই খাবারগুলো যখন খোঁজ দেওয়া শুরু করি, আস্তে আস্তে আমার ভিডিও সাধারণ মানুষের নজরে আসে, এবং তখন চিন্তা করি যে যখন $1-2 আসা শুরু করলো ফেসবুক থেকে মূলত, তখন আমার মাথায় প্রথম আসে যে এইটাকে একটা কেরিয়ার অপশন হিসেবে বেছে নিলে কেমন হয়। কারণ হচ্ছে আমার কাছে সবসময় মনে হয়েছে যে স্বাধীনতাটা খুব ইম্পর্টেন্ট যে কোনো জায়গায়। তো আমি যদি চাকরি করি, সেই চাকরি যত ভালোই হোক না কেন, সেটা স্যালারি যতই হোক না কেন, আমার কিন্তু একটা মানুষের আন্ডারে থাকতে হচ্ছে, একটা মানুষের কথাবার্তা। এখন আমি নিজের আন্ডারে আছি, এখন আমার কোনো ছুটি ছাটা নেই, কিন্তু আমি এটা এনজয় করি। কারণ আমার নিজেরই মনে হয় মাঝে মধ্যে যে 1 দিন বা 2 দিন যদি আমি শ্যুট বাদ দিই বা ক্যান্সেল করি, সেটা আমার উপর প্রেশার পড়ে যাবে। কারণ আমি একাই এখানে সব কিছু, আমি এডিটর, আমি আমাকে ছুটি গ্র্যান্ট করি, আমি এইচআর। মানে আপনি যেটা বলছেন যে আপনি নিজেরটা একেবারে সব কিছু ম্যানেজ করছেন। অনেকে কিন্তু আবার টিম থাকে। আমরা আপনার এই ব্লগিং জগতে ফেরত আসবো, কিন্তু যেহেতু আমাদের ঈদের আয়োজন আর আপনি যেহেতু ফুড ব্লগার, আগে বলেন এইবার ঈদে বাসায় আপনার কোন খাবারটা ব্লগ করতে গিয়ে বাসায় আপনি বকা খেয়েছেন? বাসায় সাধারণত ব্লগ করতে গেলেই বকা খাই, কারণ হচ্ছে আম্মু যেটা হয় কিচেনে যখন রান্নাবান্না করেন খুব আনকমফোর্টেবল থাকেন যখন আমি ক্যামেরাটা অন করি। এটা একটা বড় ঝামেলা। তো আম্মুর চোখ ফাঁকি দিয়ে যতটুকু করা যায় ততটুকু ব্লগ করার চেষ্টা করি। কোরমা রান্না হচ্ছিল, তখন হচ্ছে ব্লগিং করতে গিয়ে একটু বকা খেয়েছি যে এখন না, পরে আসিস। মানে খাবারটা রেডি হইলে দেখাইতে চাই সবসময়, কিন্তু এই যে পুরো প্রসেসটার সময়, যেহেতু জানেন বাংলাদেশের হাউস হোল্ডে আমাদের মায়েরা অনেকটাই অগোছালোভাবেই কাজটা করে ফেলেন এবং খুব কমফোর্টের সাথে জিনিসটা করেন। আমার কাছে এই জিনিসটা খুব মজা লাগে যে দিনের পর দিন একটা মানুষ একই কাজ করতেছেন উইদাউট এনি থ্যাঙ্কস, উইদাউট এনি রেমুনেশন, এবং জিনিসটা খুব থ্যাঙ্কসলেস একটা জব। এই জিনিসটা আমার একদিন করতে গেলেই প্যারা হয়ে যায়। যেমন আমি যখন রান্না করা শুরু করি, আমি কিন্তু বেশ কয়েকটা রান্না খুব ভালো পারি, কারণ হচ্ছে আমি 2 বছরের মতো একা একটা বাসায় ছিলাম, মানে ছেলে ফ্রেন্ডদের নিয়ে। সো তখন আমি রান্না শিখেছিলাম। তখন আমার কাছে একটা জিনিসই প্যারা লাগতো, একটা মানুষ আধা ঘন্টা বা 1 ঘন্টা ধরে রান্না করে, সেটা 5 মিনিটে খায়। পুরো জিনিসটা এরপর আবার ধোয়া লাগে ওই জিনিসটা। সো পুরো প্রসেসটা অনেক বেশি হেভি। এই প্রসেসটাই তারা কিন্তু দিনের পর দিন উইদাউট এনি থ্যাঙ্কস করতেছেন। তো তখন একটু বকা খাওয়াটা আমার কাছে মনে হয় এটা আমার দায়িত্ব। আচ্ছা, আপনার কি মনে হয় না যে শুধু বকা না, একটা সিক্রেট কোনো একটা ইনগ্রেডিয়েন্ট থাকে সবার রান্নায়, যেটা হয়তো বলতে চায় না, এরকম কিন্তু মা খালাদের মাঝে এরকম থাকে, এটা কি আপনার মনে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন ধরেন গরম মশলাটা ঠিক কোন সময় দিতে হবে, চুলার আঁচটা ঠিক কখন কতটুকু থাকবে, এই জিনিসগুলো অনেক কিছু নির্ধারণ করে দেয়। দেখবেন যে এই জিনিসগুলো নিয়ে খুব কনসার্ন থাকে ওনারা। এবং আরেকটা মজার জিনিস হচ্ছে ওরা
একটা জিনিস বলে যে পরিমাণ মতো। আমি যখনই কোনো রেসিপি দেখি বা শো দেখি রান্নার, আমি সবচেয়ে বিরক্ত হই এই পরিমাণ মতো শব্দটা শুনলে। কারণ আমি না এটা যখন নিজে রান্না করি, নিজে জিনিসটা ট্রাই করার চেষ্টা করি, তখন হচ্ছে আমার মাথায় ঘুরে যে পরিমাণ মতো জিনিসটা আসলে কতটুকু, সেটা আসলে বেসটা কি আমরা বুঝতে পারছি না, মানে কোন পরিমাণ, কিসের পরিমাণ। হ্যাঁ, এই জিনিসটা খুব কনফিউজ লাগে। বাট এই জিনিসটা ওরা বছরের পর বছর আন্দাজের উপর যেটা করতেছে ওইটাই সবচেয়ে ভালো ফুড, দুনিয়ার বেস্ট ফুড হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তার মানে রায়হান মাসুদ যেখানে ব্লগিং করুক না কেন, যত বড় জায়গায় যাক না কেন, বাসায় গিয়ে একটু বকা তো খেতেই হয়। সেক্ষেত্রে আমরা একটু জানতে চাচ্ছি যে আপনি তো ব্লগিং করছেন বেশ 2-1 বছর তো হয়ে গেল এবং প্রফেশনালি করছেন এখন, কোনো জায়গায় গিয়ে ধরেন আপনাকে কোনো বিরূপ প্রতিক্রিয়ার মধ্যে পড়তে হয়েছে, এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা? হ্যাঁ, বেশ কয়েকটা ঘটনাই আছে। এর মধ্যে একটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে একটা জায়গায় আমি নর্মালি যেই সব জায়গায় ব্লগিং করি ওই সব জায়গায় চেষ্টা করি যে ডেকচি থেকে খাবারটা তোলার যে শটটা ওইটা নিয়ে আসতে, ওইটা না খুব সুন্দর হয়। এবং ব্লগিংয়ের এখন অন্যতম বড় বিষয়, মানুষ খাওয়ার ভিডিও দেখাক আর না দেখাক, খাবারটা পরিবেশন বা ওভারঅল যেই ভিউটা, যে ডেকচিতে সুন্দর করে সাজানো, এই জিনিসগুলো দেখতে চাই। তো একটা পাতলা খিচুড়ি ভালো রান্না করে এরকম একটা দোকানে গিয়েছিলাম। তো ওরা যখন আমি বসেছি, আমি বলেছি যে আপনাদের যে ডেকচি থেকে যে প্লেটে তোলার যে শটটা ওইটা একটু আমি নিতে চাই। তো ওইখানে ম্যানেজার বললেন যে আমাকে এখানে নিষেধ আছে। তো নিষেধ আছে বলার পর আমি চিন্তা করছি আমি এখানে একটা নির্দিষ্ট দাম দিয়ে খাবো এবং আমি ব্লগ করতেই আসছি, সো আমার আসলে এটা পোষাবে না। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, বাদ দেন, তাহলে আমি বের হয়ে যাই। তো ওইখান থেকে আমি বের হয়ে গেছি। পরবর্তীতে তাদের যিনি ওনার, তিনি আমাকে ফোন দিয়ে একদিন ডাকছেন। ডাকার পর হচ্ছে বলছেন যে তারা খুবই সরি পুরো জিনিসটার কারণে এবং তারা এই জিনিসটা আবার করতে চায় আমি যাতে শ্যুট করি। তখন আমার মনে একটু ইতস্তত লাগলো, কারণ হচ্ছে আমি নর্মালি উইদাউট পেইড প্রমোশন যে ব্লগগুলো দেখাই সেই ব্লগগুলোতে অনেক বেশি অথেন্টিক থাকার চেষ্টা করি এবং আমি শুধুমাত্র একটা মোবাইল, অনেক সময় ট্রাইপড বেরও করি না, কারণ হচ্ছে দেখানোর জন্য যে আমি নর্মাল কাস্টমার হিসেবেই পুরো জিনিসটা করছি। তো দেখা গেছে কি ওই দিন হচ্ছে আমাকে সবচেয়ে বড় মাংসের পিসটা দিবে, ওই দিন হচ্ছে তারা একদম বেস্ট পরিবেশন সবচেয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিবে, যেটা আমি যখন ব্লগে দেখাবো, আমার ব্লগ দেখে যখন আপনি যাবেন তখন কিন্তু এই জিনিসটা পাবেন না। সো এটা আমার জন্য মানে আমার ভিউয়ের জন্য খারাপ, কারণ এই পরবর্তীতে কটু কথাটা কিন্তু আমাকেই শুনতে হবে, ওই রেস্টুরেন্ট পর্যন্ত এটা যাবে না। কারণ আমার ফেসবুক পেজে যে পরিমাণ মানুষ এঙ্গেজ করবে ওই রেস্টুরেন্টের নামও ওই পরিমাণ মানুষ হয়তো এখনো পর্যন্ত জানে না। সো আমি তখন এটা ক্যান্সেল করি, ওইটা আর করি নাই। এরকম ছোট ছোট কিছু ঘটনা আছে, কিন্তু ওরকম বড় মজার ঘটনা তো নিশ্চয়ই আছে। হ্যাঁ, মজার ঘটনা বলতে কিছু কিছু দোকানে ধরেন আমাকে ওইভাবে রেকগনাইজ করে, যেমন হচ্ছে আমার এক ছোট ভাই আছে, ও হচ্ছে আমার সাথে বিভিন্ন জায়গায় এসে যায়। তো একটা নির্দিষ্ট সময় পর অনেকে ওর বন্ধু বান্ধব যারা তারা ভাবা শুরু করছে যে ও এই পেজের ওনার অ্যাডমিন, ও বিভিন্ন রেস্টুরেন্টে গেলে ওর বন্ধু বান্ধবদের নিয়ে তখন হচ্ছে ওকে আলাদা খাতির যত্ন করে চেহারার জন্য, জাস্ট বিকজ ওকে। হ্যাঁ, কিন্তু ও তো ব্লগ করে না, ও তো ব্লগ না করে চলে আসে। তখন হচ্ছে ব্লগ যখন করে না তখন ওরা হঠাৎ টের পায় এ তো ভিডিও করতেছে না, আসলে শুধু শুধু খাতির করলাম। এই যে আপনাকে এখন সবাই চিনে ফেলে, এই জিনিসটা নিশ্চয়ই আপনি খুব এনজয় করেন। হ্যাঁ, এখানে আমার একটা মতামত আছে, যেমন হচ্ছে এই শোটার নাম স্টার ইনসাইটস। তো আমি যখন স্টার শব্দটা শুনি আমার কাছে একটা বার্ডেন মনে হয় আসলে, কারণ একজন স্টারের উপর অনেক রেসপন্সিবিলিটি থাকে এবং একই সাথে অনেক আবদার তার পূরণ করতে হয় যেটা তার ফলোয়াররা চায়। আমি এই লাইনে আসলে যেতেই চাই না, কারণ হচ্ছে আমি পুরোপুরি খুব এটা কি বলবো, আমি ইন্ডিভিজুয়ালিস্টিক একটা মানুষ এবং আমি ইন্ডিভিজুয়াল হিসেবে যেটা পছন্দ করি, যেটা দেখাতে চাই আমি ওইটাই দেখাবো। দিন শেষে স্টার শব্দটার একটা ভারিক্কি আছে, এটা আসলে আমি নিতে চাই না। যে কারণে হচ্ছে আমার সাথে যখন কারো দেখা হয়, মানুষজন আমাকে যখন গ্রিট করে, আমি ওদেরকে একদমই সবচাইতে হাম্বল ওয়েতে, হয়তো আমি ওই সময় অপ্রস্তুত থাকতে পারি, কাজও থাকতে পারে, কিন্তু আমি আমার সবচাইতে হাম্বল ওয়েতে তাদেরকে মিট অ্যান্ড গ্রিট করার চেষ্টা করি। কারণ হচ্ছে আমি সাধারণ মানুষ হিসেবেই থাকতে চাই, আমি সাধারণ মানুষই। কারণ হচ্ছে আমার এই জিনিসটা আসলে খুবই নর্মাল একটা জিনিস, এখানে আসলে খুব কোনো আর্ট নাই। যেমন আমি সবসময় বলি সাংবাদিক আর কন্টেন্ট ক্রিয়েটর এদের আসলে কখনো স্টার হওয়া উচিত না, এরা একটা নির্দিষ্ট পারপাস সার্ভ করে। এরা যদি স্টার হয়, এরা যখন মানুষের আবদার মেটানোর কথা চিন্তা করে তখন তাদের ওই পারপাসটা বা তাদের এথিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আসলে সঠিক থাকে না আমার কাছে মনে হয়। দারুণ ব্যাপার রায়হান মাসুদ। কিন্তু আমার যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে, যত যাই হোক আপনি তো আসলে খাবার খেয়ে সেটার একটা রিভিউ দেন। আমি বলতে চাচ্ছি যেহেতু ঈদ মাত্র চলে গেল, নিশ্চয়ই আপনি অনেক দাওয়াতে গেছেন, সেই দাওয়াতে যখন আপনাকে খাবারটা পরিবেশন করা হয় তখন কেউ বলে কিনা যে তুমি তো খাবার খেয়ে যদি ব্লগ করে দাও, খাবারটা কেমন হয়েছে বলো, এরকম কোনো অভিজ্ঞতা আপনার হয়েছে কিনা? বিয়ে বাড়ি থেকে শুরু করে যে কোনো দাওয়াত হতে পারে। যেহেতু এখন আত্মীয় স্বজনের বাসাতেই বেশি যাওয়া হয়, আম্মুর রান্নাটাও খাওয়া হয়, তো এইসব জায়গায় মূলত আমাকে খুব একটা গোনে না।
গোনে না ইন এ সেন্স, এসব জায়গায় যখন আমি নির্দিষ্ট খাবার খাই বা করি, ওরা জানে যে আমি আসলে টেস্ট সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল না। ওদের ধারণা হচ্ছে আমি আমার রাইসে বা ইসে প্রপারলি সল্ট আছে কি না এইটাও আমি জাজ করতে পারবো না। তো আমার বলে তুই আবার কি ভিডিও করস, এরকম আর কি। তো ওই ফেসবুকের দুনিয়ার রিয়েল আসলে একদম কমপ্লিট ডিফারেন্ট। রিয়েল লাইফ অ্যান্ড রিয়েল লাইফ হ্যাঁ, কমপ্লিট ডিফারেন্ট আসলে। একদম ডিফারেন্ট। তো সেক্ষেত্রে আপনি যখন কোনো জায়গা আপনি যখন রিভিউ করতে যান, বিশেষ করে খাবারের জায়গা, কোনো ফেমাস জায়গা, সেখানকার আসলে খাবারটা আপনি কিভাবে বিবেচনা করেন, মানে আপনার বিচারের মানদণ্ড? আমার বিচারের মানদণ্ড হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স সম্পূর্ণ। যেমন আমি একটা গল্প বলি এখানে, আমি যখন ফুড ব্লগিং করা শুরু করি দুইটা জায়গা আমার খুব প্রায়োরিটি ছিল, মানে মামা হোটেল নীলক্ষেতের এবং পুরান ঢাকার জগন্নাথ ভোজনালয়। এই দুইটা জায়গায় আমি প্রচুর গিয়েছি। এটা হচ্ছে আমার আর্লি ক্যাম্পাস লাইফ থেকে। তো ফুড ব্লগিংয়ের এইখানেও এটা একটা ছাপ ছিল, কারণ হচ্ছে আমি যখন ওইখানে গেছি ওরা তো আমাকে অলরেডি চিনে। সো ওইটা আমার পরিবারের মতো অনেকটা। ধরেন আমি যদি মামা হোটেলে 10 দিন বিল না দিই, ওই যে বলে না ফ্রি খায় ফুড ব্লগাররা, ওরা আমাকে নিশ্চিত থাকবে যে আমি 11 নম্বর দিন ওদেরকে বাকি 10 দিনের বিল দিব উইথ টিপস, কারণ ওদের সাথে আমার সম্পর্কটা ওইটা। তো এইভাবে আমি যখন আস্তে আস্তে ফুড ব্লগিং সামনের দিকে আগাই, তখন আমি দেখছি আমি না খাবারের চেয়ে ভাইবটা বেশি পছন্দ করি। একটা নির্দিষ্ট জায়গায় মানুষ আমাকে কিভাবে ট্রিট করা হচ্ছে, আড্ডাটা কেমন হচ্ছে ওইখানে, এই জিনিসগুলো। অনেক জায়গায় দেখবেন শুনশান নীরবতা, টিপটপ অনেক গোছানো, টিস্যুটা সুন্দর করে সামনে রেখে খেতে হয়। ওইসব জায়গায় খাওয়াটা, হ্যাঁ খাবার অনেক মজা হতে পারে, বাট আমি অতটা উপভোগ করি না, কারণ ওইখানে আমার ভাইবের সাথে ম্যাচ করে না, যেটা এই যে জেনজি ভাষায় বলে ভাইব ম্যাচ করা ওইটা। সো মামা হোটেলে আমি ওই আন্তরিকতাটা পাই মানুষজনের কাছে। পুরান ঢাকার অনেক জায়গায় ওই আন্তরিকতাটা পাই। ইভেন রাস্তার পাশে একটা চায়ের দোকানে চা অর্ডার করে যখন পাশের দোকানে গিয়ে বলি ভাই বাকরখানিটা নিয়ে আসি, এই যে স্পেসটা নেওয়া, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, যে একটা আন্তরিকতা, একটা মানুষের সাথে মানুষের হৃদ্যতা। যেমন আমি একটা বিরিয়ানির দোকানের কথা বলি, এটা খুব স্পেশাল। চকবাজারে শাহী মসজিদের অপোজিটে একটা দোকান মতো আছে, ওইখানে হচ্ছে চুড়ি চুমকি, তারপর মেয়েদের লেস জামার এগুলো পাওয়া যায়। ওইটার ভেতরে একটা ছোট্ট জায়গা নিয়ে একটা বিরিয়ানি বিক্রি হচ্ছে প্রায় 90-80 বছর ধরে। এটার নাম হচ্ছে শাহ সাহেবের বিরিয়ানি। শাহ সাহেবের বিরিয়ানি খুবই সিম্পল, একটা টিনের প্লেটে, স্টিলের প্লেটে ওরা হচ্ছে খুব হালকা একটা মশলাযুক্ত, কম মশলাযুক্ত একটা বিরিয়ানি রান্না করে উইথ চিকেন, আর নির্দিষ্ট 2টা দিনে থাকে খাসি। ওই জিনিসটা সবাই মাটিতে বসে খাইতেছে। এটা হচ্ছে আন্তরিকতার বিষয়, হৃদ্যতার বিষয়। এই জিনিসটা টাকা দিয়ে কেনা সম্ভব না। এই জিনিসটা আপনি ধরেন অনেক ভালো ভালো রেস্টুরেন্টে অনেক জমকালো আয়োজন, অনেক সুন্দর ডেকোরেশন দিয়ে এই ফিল আনতে পারবেন না, যে ফিলটা ওইখানকার মানুষজন পায়। ওইখানে শুধু লোকালরা খায় না, বিভিন্ন এই যে আমি যেরকম গিয়েছি এরকম অনেক মানুষ যায়। একই সাথে ওইখানকার দোকানদারদের কাছে ওই দোকানটা খুবই বিখ্যাত, কারণ ওরা সকালবেলা শুরু করে ওই বিরিয়ানিটা দিয়ে, ওই বিরিয়ানি দিয়ে নাস্তা শুরু করে। আমি রায়হান মাসুদ, যখন আমরা আপনার ব্লগ দেখলাম তখন দেখলাম যে আপনি কিন্তু মাঝে মাঝে খুঁজে খুঁজে কম টাকায় কত ভালো নাস্তা করা যায় সেটা চট্টগ্রামে আমরা দেখেছি, আপনার ভিডিও, ঢাকাতেও দেখেছি। এটা কি আপনার কোনো স্পেশালাইজেশনের জায়গা কি না, যে আমি একটু খুঁজে দেখবো সাশ্রয়ী কতটা খাবার হতে পারে? হ্যাঁ, কারণ হচ্ছে ওই যে আমি প্রথমে বলছিলাম যে মিট অ্যান্ড গ্রিটের বিষয়টা মানুষের সাথে, এই মানুষগুলো আমাকে তৈরি করেছে। 256কে 260-এর মতো আমার ফলোয়ার এই মুহূর্তে। এই প্রতিটা মানুষের অবদান আছে আমার এখনকার বর্তমান জীবিকার উপর। সো এই মানুষগুলো হচ্ছে চায়, মানে আমাকে ফলো দিয়েছে এই এক্সপেকটেশনে যে তাদেরকে আমি ওই জায়গাগুলো দেখাবো যেগুলো তাদের লাইফে সাহায্য করবে। আমি যদি তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায়, ধরেন গুলশানে একটা নির্দিষ্ট পোর্শনের মানুষ আসে যারা গুলশানে পরের 20 বছর কখনো আসবে না, আগের 20 বছর কখনো আসেনি, তারা হচ্ছে ভিসা নিতে আসে। দেখবেন বিভিন্ন মোড়ে দাঁড়ায় থাকে কাগজপত্র নিয়ে, ওরা ওইখানে গিয়ে খুব কনসার্ন থাকে যে কোথায় খাবো। তো ওরা যখন দেখে আমি 1 প্লেট ফ্রাইড রাইস সাথে হচ্ছে ভেজিটেবল এবং একটা চিকেন ফ্রাই 90 টাকায় দেখাচ্ছি, ওরা ওই জায়গাটা খুঁজে বের করে। তো ওদের লাইফে আমার একটা ইম্প্যাক্ট আছে। সো এই মানুষগুলোর প্রতি আমি এই কারণে পাল্টা কিছু দিতে চাই, কারণ এরা হচ্ছে আমাকে রিওয়ার্ড দিচ্ছে, কিন্তু আমার ফেসবুকে রেভিনিউ নিয়ে আসছে, আমাকে অন্য আরও 10টা কোম্পানি থেকে বলতেছে আমাকে এটা প্রমোট করে দেন, এটা প্রমোট করে দেন। এইগুলো কিন্তু এই মানুষগুলোর কারণে। সো আমার কাছে মনে হয়েছে যে এই যখন আমি 200 টাকার মধ্যে কোথায় 2 জন ভালো পেট ভরে খেতে পারবেন দেখাই, বা 1000 টাকার মধ্যে 4-5 জন বন্ধু মিলে কোথায় খেতে যাবেন দেখাই, তখন এই জিনিসটা মানুষকে ক্যাচ করে, এই হেডলাইনটা বা এই থাম্বনেইলটা। সো এই টাইপের কন্টেন্ট আমার আসলে সবচেয়ে বেশি প্লেয়িং এবং মানুষের খুব ক্লোজ টু হার্ট। যেমন সেন্ট মার্টিনের একটা গল্প আমি আপনাকে বলি। সেন্ট মার্টিনে গেলে দেখবেন যে সবাই খুব হ্যাপি ভ্লগ করে, ভেরি হ্যাপি এভরিওয়ান, মানে খুব অসাধারণ জায়গা। সেন্ট মার্টিনের সৌন্দর্য নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু সেন্ট মার্টিনে নামার পর থেকে আপনি বুঝবেন ইউ আর গেটিং স্ক্যামড
বাই সামওয়ান বাই সামথিং, একদম পা দেওয়ার পর থেকে 1-1.5 কিলোমিটারের ভ্যান ভাড়া 450 টাকা। আপনি হাতে ব্যাগ নিয়ে সাথে হচ্ছে আপনার ফ্যামিলি, ওই লাগেজ, এবং সেন্ট মার্টিনে মোটামুটি ভালো লাগেজ নিয়ে যেতে, কারণ 2-3 দিন থাকার একটা প্ল্যান থাকে, ওগুলো নিয়ে ওই রোদের মধ্যে শিপে জার্নি করে জাস্ট ওইখানে নেমেই একটা প্যারা খাবেন। এরপর হচ্ছে ভিতরে গেলে খাবার দোকানগুলোয় দেখবেন যে মাত্রাতিরিক্ত দাম, এক পিস মাছের দাম হয়তো 350-400 টাকা রাখতেছে, 2 জন খেতে একটা জায়গায় 1000-1200 টাকা লেগে যাচ্ছে। এই জিনিসগুলো নিয়ে আমার কিন্তু ব্লগ আছে। সো এই সমস্যাগুলো আমি তুলে আনার চেষ্টা করেছি। তখন হচ্ছে এই মানুষগুলো আমাকে পছন্দ করা শুরু করেছে। হ্যাঁ, এই সমস্যা তো আসলেই নট অনলি যে ব্লু ওয়াটার আর হচ্ছে সুন্দর ডাবের গাছের নিচে। এখানে আবার আপনার ফলোয়াররা রিলে আপনার রিয়েল লাইফটা আবার খুঁজে পায়, এটাও একটা। হ্যাঁ, আমি বলছিলাম যে বাসার ক্ষেত্রে আসলে ডিফারেন্ট। বাসায় আমি আসলে অত সম্মানিত ব্যক্তি না। আপনার বাসার গল্প, ঢাকার গল্প এবং ঢাকার বাইরের গল্প নিয়ে আমরা ফিরে আসবো কিছুক্ষণের মাঝেই। সুপ্রিয় দর্শক, কোথাও চলে যাবেন না, ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম ঈদের বিশেষ আয়োজন স্টার ইনসাইটসে। আমাদের সাথে আছেন মীর রায়হান মাসুদ। আমরা গল্প করছি তার ট্রাভেল এবং ফুডের ব্লগিং নিয়ে। রায়হান, আমরা বিরতিতে যাবার আগে আপনার ঢাকার বাইরে বা বাংলাদেশের বাইরে আমরা অনেক ব্লগিং নিয়ে কথা বললাম। চট্টগ্রামের বাইরেও যদি আপনার কোনো এরকম ব্লগিং থাকে, ফুড ব্লগিং, এটা নিয়ে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে। হ্যাঁ, আমার আসলে অন্যতম ভিউয়ার বেস হচ্ছে কলকাতায়। আমার প্রায় 20% ভিউয়ার বেস কলকাতা বেসড। তারা বাংলাদেশে আসেন রেগুলার এবং তারা বাংলাদেশে বিভিন্ন খাওয়া দাওয়া ট্রাই করেন। বিশেষ করে কলকাতার ওরা একটা জিনিস নিয়ে খুব কনসার্ন থাকেন। আপনারা জানেন যে যেহেতু একটা হিন্দু কমিউনিটি ওইখান থেকে আসেন, তাদের একটা চাওয়া থাকে বাংলাদেশের বিভিন্ন তীর্থস্থান যখন ভ্রমণ করেন, বাংলাদেশে যেসব হিন্দু তীর্থস্থান আছে সেখানে কী ধরনের নিরামিষ খাবার পাওয়া যায়। তো আমি তাদের জন্য ওই আলাদা টাইপের ভিডিওগুলো যখন করা শুরু করি, তখন হচ্ছে তারা এখানে আসেন এবং তারা অনেকেই আমাকে কল দেন, দেখা সাক্ষাৎ করেন। এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। ইভেন কলকাতা যাওয়ার পর দেখলাম কয়েকটা জায়গায় আমাকে মানুষজন রেকগনাইজ করেছে এবং তারা আমার সাথে আলাদাভাবে কথা বলেছেন যে আপনার ব্লগ দেখি, দেখা হয়। এই যে এক্সপিরিয়েন্সটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এটা অনেক বড় একটা রেকগনিশন আমার কাছে যে এই মানুষটা আমাকে ফেসবুকে দেখে, আমার ব্লগ দেখে উনি নিজেও উপকৃত হয়েছেন এবং আমাকে রেকগনাইজ করে তারা আলাদাভাবে কথা বলছেন আমার সাথে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। এর বাইরে হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, যেমন হচ্ছে দিনাজপুরের একদম সীমান্তে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হচ্ছে ভাবির মোড়। এটা কিন্তু ইন্টারেস্টিং একটা গল্প। ওই ভাবির মোড়টা একসময় শ্রমিকরা কাজ করতেন, তো শ্রমিকদের ওয়াইফরা মিলে হাঁসের দোকান দিচ্ছিলেন। তো এটা মূলত ছিল শ্রমিকদের জন্যই। আশেপাশের শ্রমিকরা যখন টায়ার্ড হয়ে যেতেন খাওয়ার জন্য ওইখানে আসতেন স্বল্প দামে খাবার খেতে। সো কিন্তু পরবর্তীতে যখন এইটা অনেক বেশি প্রচারণা পায়, তখন হচ্ছে ওই জায়গাটার নাম চেঞ্জ হয়ে গেছে। 4 জন ইয়াং লেডি, তাদের নামে ওই জায়গাটার নাম হয়ে গেছে এখন ভাবির মোড়। দিনাজপুরে গেলে আপনি ভাবির মোড় বললে আপনাকে হচ্ছে বোচাগঞ্জের একদম সীমান্ত পরবর্তী একটা জায়গায় নিয়ে যাবে। ওইখানে গিয়ে দেখি তারা আমাকে খুব ভালোভাবে চেনেন এবং আমি যে গেছি আমার ওয়াইফের সাথে, ওইখানে খুব ভালো একটা রিসিপশন পেয়েছি। তারপর হচ্ছে ওইখানে হাজি দানেশ বিশ্ববিদ্যালয় আছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ওইখানে গিয়ে দেখলাম একজন স্টুডেন্ট আমাকে ডাক দিয়ে কথা বলেছে। এই ব্যাপারগুলো আমার কাছে খুব ভালো লেগেছে আলাদাভাবে। প্রায় কিন্তু দেখা যায় অনেক ফুড সেন্ট্রিক অনেক পেজ আছে, কেউ কোনো রিভিউ দিলেই বলে এটা তো পেড, ওরা তো ফাও খায়, ফাও এরকম একটা ব্লগ করে দেয় বা রিভিউ করে দেয়। এই ফাও খাওয়াটা নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই। এটা একটা মজার বিষয় আসলে। ফুড ব্লগিং একদম শুরু করার পর থেকে আমি শুরুর দিকে যদি ইনকাম বলি, যখন হচ্ছে আমার $1-2 আসতো, তখন আমার কখনোই আমার রেভিনিউ আমার কস্টকে ক্রস করতে পারে নাই। আমার যে পরিমাণ টাকা খরচ হয়েছে ওই সময়, মানে একটা জায়গায় আমি 300 টাকা এভারেজ ধরেন খাই, ওইখানে আমার আসতো $1-1.5। সো কখনোই ওইটা হচ্ছে 200 টাকাও টাচ করে নাই, এরকমও হয়েছে। সো ফাও খাওয়ার ব্যাপারটা আসলে পুরো কনসেপশন এবং এটা পুরো জিনিসটা আসলে এটা আপনি মানুষের মাথা থেকে সরাতে পারবেন না, যেহেতু অনেক মানুষ ভিডিও দেখে। বিষয়টা কিরকম যে আপনার যে বন্ধুটা আপনার সাথে কয়েকটা জায়গায় গিয়েছিল বলে উনি এক্সট্রা খাতির পাচ্ছে, এরকম কি কখনো হয়েছে? এক্সট্রা খাতির পাচ্ছে, হ্যাঁ এক্সট্রা খাতির আমি অনেক জায়গায় পাই। এখন তো অনেক বেশি, ধরেন 260K ফলোয়ার, ধরেন রেস্টুরেন্টগুলো আমাকে আলাদাভাবে হয়তো ট্র্যাকও করে
যে ওনাকে দিয়ে যদি ভিডিও করানো যায় তাহলে ভালো। আমি যখন যাই আলাদা একটা খাতির যত্ন থাকে, কিন্তু ফ্রি খাবার এখনো পর্যন্ত ওইভাবে হয়নি। তবে হ্যাঁ, পেইড প্রমোশন যেসব জায়গায় করি, পেইড প্রমোশনের জায়গাগুলোতে আমাদেরকে খাবারটা কমপ্লিমেন্টারি দেওয়া হয় এবং ওইটা পুরো ডিলটাই এরকম থাকে আসলে, যে আমি নির্দিষ্ট পরিমাণ টাকাটা নিব, তার বিনিময়ে আমি খাওয়া দাওয়া করে তাদের ওইখানকার একটা রিভিউ দিব। তো এই রিভিউটা আমি অনেক সময় মাঝামাঝি রাখার চেষ্টা করি, যদি খাবারটা আসলেই খারাপ হয়। আমি ওটাই বলতে চাচ্ছিলাম, ধরেন খাবারটা আপনার ভালো লাগে না, তখন আপনি কি করেন? সেই ক্ষেত্রে আমি যেহেতু একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিচ্ছি, সো আমার আসলে ওইখানে খারাপ বলার অপশনটা থাকে না। সেক্ষেত্রে আমি মাঝামাঝি একটা জায়গায় থাকি। আপনি গিয়ে এক্সপিরিয়েন্স করে দেখবেন, দেখে আমাকে কমেন্টে জানাবেন যে খাবারটা আসলে কেমন। আমি খাবারটা খেয়েছি, আমার কাছে মোটামুটি লেগেছে। সব খাবারের সাথে সবার কাছে একই রকম লাগে না, আপনার কাছে ভালো লাগতে পারে। এটা হচ্ছে আমার বিজ্ঞাপনের ভাষা, এটাকে বিজ্ঞাপন হিসেবেই দেখতে হবে, যেহেতু আমি নির্দিষ্ট পরিমাণ টাকা নিচ্ছি তাদের কাছ থেকে। এবং ওইখানে যখন মানুষজন যায় তখন অনেক সময়ই বলে ভাই এটা আসলে ভালো ছিল না। আমি বলছি ও আচ্ছা আচ্ছা, ভালো ছিল না তাই না, ওকে ঠিক আছে। এই কনভারসেশনটা আমার হয় মাঝে মধ্যে। আবার কিছু কিছু জায়গা খুব আনএক্সপেক্টেডলি আমার পেইড প্রমোশনের থ্রুতে এত ভালো খাবার তারা রান্না করে, তা আমার প্রমোশন আসলে দরকার হয় নাই। অনেক সময় আমি শুধু শুধু প্রমোশনটা করেছি, পরে যখন মানুষ এমনিতে যাওয়া শুরু করেছে তখন ওরা বলছে ভাই আপনি প্রথম ভিডিও করছিলেন, এটা তো খুবই ভালো খাবার, কারণ তো দরকার ছিল ভিডিওটার। হ্যাঁ, কিন্তু তাও মানুষ তো যেত। আমার মনে হয় ভালো জিনিস এক না এক সময় চলবেই, সেটা আপনার বিশেষ করে খাবারের দিক থেকে, কারণ খাবার ভালো এটা বাংলাদেশে বা ঢাকা শহরে খুব কম পাওয়া যায়। রিয়েলি গুড খাবার। আপনি কিন্তু প্রথমেই বললেন যে আপনি ওয়ান ম্যান আর্মি এখন পর্যন্ত। অনেক তরুণরাই তো আসলে চাচ্ছে ব্লগিংয়ে তার ক্যারিয়ার করতে। আমরা অনেক শুনি যে আমরা আসলে ব্লগিং করতে চাই, ইউটিউবার হতে চাই। তো কেউ যদি এই জায়গায় ক্যারিয়ার শুরু করার কথা ভাবতে চায় তাহলে তার প্রিপারেশনটা কীরকম হওয়া উচিত? প্রিপারেশনটা এরকম হতে হবে যে তার নির্দিষ্ট অডিয়েন্সের জন্য যে টাইপের কন্টেন্ট সে বানাবে, ওই টাইপের কন্টেন্টে তার শিক্ষিত হওয়া প্রয়োজন। যেমন আমি একজন স্যারের কথা জানি, যিনি হচ্ছে উদ্ভিদবিদ্যা নিয়ে পড়ালেখা করেছেন, তিনি শিক্ষক হতে পারেননি, তার জীবনে একটা আফসোস ছিল। তো তিনি ওইটা ফেসবুকে নিয়ে এসেছেন। তিনি ফেসবুকে মানুষকে জানান দেন যে এই জিনিসটা এরকম, এই গাছটা এরকম কাজ করে, এই গাছটার এই স্পেসিফিকেশন আছে। আই জাস্ট লাভ হিম। আর উনি রিয়েলি মানুষকে একটা বিষয়ে শিক্ষিত করে গড়ে তোলার একটা চেষ্টা করছে। আমার কাছে এটাই মনে হয় যে আপনার শিক্ষাটা যাতে আপনার কন্টেন্টে প্রকাশ পায়। আপনি যে 2 লাইন জানেন, আপনাকে অতিরিক্ত মানে পিএইচডি করতে হবে না, বাট বেসিক কিছু নলেজ থাকা দরকার প্রতিটা বিষয়ই। সেইটা হচ্ছে আমার প্রথম চাহিদা। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে যাতে এইটা কেউ না বলে অন্য কিছু পারে না দেখে সে কন্টেন্ট ক্রিয়েশনে আসছে, অন্য কিছু পারে দেখেই সে কন্টেন্ট ক্রিয়েশনে আসছে। কারণ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন অনেক রিস্কি একটা জায়গা, কিন্তু আপনি এখানে জানেন না। কারণ আপনি অফিসকে দাবি করতে পারেন যে কালকে আচ্ছা ভাই আমার এখন 95,000 টাকা স্যালারি, আমাকে 1,05,000 করে দেন, কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন এটা আপনার কারোর কাছে যাওয়ার জায়গা নেই। এটা পুরোপুরি আপনার যা আসবে এটা নিয়ে স্যাটিসফাইড থাকতে হবে। ফেসবুক আপনাকে জীবনে রিপ্লাই দেবে না যে আমার রেভিনিউ কম আসছে, এটা আমাকে একটু বাড়িয়ে দিন, কখনো রিপ্লাইও দিবে না। ইভেন সাম্প্রতিক সময়ে ঈদের আগে আগে যদি আপনি সিনারিওটা কল্পনা করেন, অনেকেই বলছে কিন্তু রিলসে টাকা কমায় দিছে, তারপর হচ্ছে বড় ভিডিওতে টাকা কমায় দিছে। এই জিনিসগুলো আপনাকে ওইভাবে ম্যানেজ করতে হবে। মানে হচ্ছে এখন কোন জায়গায় পলিসিটা কি, এটা সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে, মানে পলিসিটা পড়তে হবে, ভালোভাবে পড়তে হবে। এবং এটা আপডেটিং, এটা অলওয়েজ আপডেটিং। এটা এমন না যে আজকে একটা পলিসি এটাই থাকবে, এটা কিন্তু না। আগামী মাসে এই পলিসিটা চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন এই মুহূর্তে ফেসবুকে যেটা হচ্ছে আপনার স্টোরি এবং ছবি থেকে টাকা আর্ন হচ্ছে, এটা আপনার জানতে হবে। আপনি শুধুমাত্র ভিডিও করতেছেন, বাট হঠাৎ দেখলেন যে ছবি থেকে তো টাকা আসতেছে, তখন আপনার আলাদাভাবে ছবি তোলার কথা চিন্তা করতে হবে। তারপর লেখা থেকে টাকা আসতেছে, আপনার লেখাটা সুন্দর হতে হবে। একটা মানুষ যখন ভিডিও করে অনেক সময় দেখবেন তার, আমি এটা কাউকে নির্দিষ্ট করে বলতেছি না, বাট তার পড়ালেখাটা খুব একটা ভালো থাকে না নির্দিষ্ট বিষয়ে। হ্যাঁ, সবার পড়ালেখা করতে জানতে হবে না। যেমন অনেকেই অনেক ক্রিঞ্জ ভিডিও বানান, আমি মনে করি এটারও দরকার আছে। এটা মানুষ হালকা হওয়ার জন্য ফেসবুকে আমি এটা শেয়ার দিলাম, 100টা হাহা পাইলাম, ইটস এ ভেরি কমফোর্টেবল প্লেস। আমার সব জায়গায় যে ভারী ভারী কথা এই দরকার নেই। কিন্তু আমি যখন এটাকে আলাদাভাবে ধরেন একটা নির্দিষ্ট পেশা থেকে সুইচ করে যাচ্ছি, যেমন আপনি প্রেজেন্টার, আপনি যখন নির্দিষ্ট পেশা থেকে সুইচ করে যাচ্ছেন, আপনি কিন্তু একটা প্রেজেন্টার কমিউনিটিকে রিপ্রেজেন্ট করেন। ওইখানে আপনার একটা বাড়তি রেসপন্সিবিলিটির জায়গা থাকে। যেমন আমাকে অনেকেই বলেন যে স্পোর্টস রিপোর্টার রায়হান মাসুদ এখন ফুড ব্লগিং করে, তখন আমি কিন্তু একটা কমিউনিটিকে রিপ্রেজেন্ট করি, ওরা আমাকে চিনে। সো এইখানে আমার কিছু দায়িত্ব থাকে। এবং অনেকেই অনেক সময় সাংবাদিকদের একটা কথা বলে যে যার নাই কোনো গতি সে সাংবাদিক হয়, এই কথাটা অনেক সময় বলে। এই কথাটা যে মিথ্যা
বা এই কথাটা আসলে ভুল, সেটা প্রমাণ করারও একটা দায়িত্ব আমাদের থাকে, যেহেতু আমরা একটা লার্জার অডিয়েন্স নিয়ে কাজ করি এবং সিঙ্গেল স্ক্রিনে। অনেক সাংবাদিক একসাথে কাজ করে তখন কিন্তু অনেক ধরনের বার্তা যায়, ওইটা সমস্যা না, কারণ একটা নির্দিষ্ট চ্যানেলের পলিসি আছে, নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া আছে। কিন্তু আপনি যখন সিঙ্গেল স্ক্রিনে একটা নির্দিষ্ট মানুষকে রিপ্রেজেন্ট করবেন, নির্দিষ্ট কমিউনিটিকে রিপ্রেজেন্ট করবেন, তখন ওইটা যাতে ওইটার মতো থাকে, এইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়। খুবই মজা লাগছে রায়হান মাসুদ আপনার সাথে কথা বলতে, কিন্তু একটা সংশ্লিষ্ট প্রশ্ন কিন্তু চলেই আসে। আপনি স্পোর্টসে দীর্ঘদিন কাজ করেছেন, বিভিন্ন চ্যানেলে কাজ করেছেন, ইন্টারন্যাশনাল মিডিয়াতে কাজ করেছেন, কিন্তু ব্লগিংটা আপনি স্পোর্টসে না করে কেন ফুডে আসলেন বা ট্যুরিজমে আসলেন? এটা সহজ বিষয় হচ্ছে, আমার কাছে সহজ লেগেছে অনেক। যেমন স্পোর্টসে একটা বড় সমস্যার জায়গা হচ্ছে অনেক সেন্সেশনাল কিছু না বললে, একটা জিনিসকে খুব বাড়িয়ে অনেক রংচং দিয়ে উপস্থাপন না করলে অডিয়েন্সের কাছে পৌঁছানো খুব কঠিন। হ্যাঁ, ভালো কন্টেন্ট ক্রিয়েটরও আছে, আমার ওই ধৈর্যটা ছিল না আসলে, সত্যি কথা। যেমন ফুডে যেভাবে ধরেন, আমি খুব ছোট্ট একটা উদাহরণ দিই একটা ইনকামের হিসেবে। আমি মেহেন্দিগঞ্জে একটা মাছের হোটেলে গিয়েছিলাম 2024 সালে। ওই মাছের হোটেলটা হচ্ছে মেহেন্দিগঞ্জ বরিশালের একটা দ্বীপ উপজেলা, এবং লিটারেলি দ্বীপ, ওইখানে আপনি স্পিড বোট ছাড়া যেতে পারবেন না, কোনো রাস্তা নেই। ওইখানে গিয়ে মুন্সি হোটেলে গিয়ে আমি একটা মাছের ভিডিও করলাম, একটা পাঙ্গাস মাছের পেটি। জাস্ট ওই পেটির ভিডিও থেকে আমার $350 আসছে, জাস্ট ওই মাছের ভিডিও থেকে। স্পোর্টসে এইটা আমার আর্ন করতে বা ওই পর্যন্ত যাইতে আমার অনেক ধরনের কাঠখড় পুড়াতে হবে, অনেক মানুষের সাথে আমার নির্দিষ্ট লিয়াজও মেনটেন করতে হবে। এখন আমি ধরেন কারোর উপর নির্ভরশীল না, কারো ইন্টারভিউর জন্য দৌড়াইতে হয় না। এক, দ্বিতীয়ত আমি রেসপেক্ট করি যারা হচ্ছে এই কাজটা করতেছেন এবং ওই পর্যায়ে পৌঁছেছেন, তারা একটা নির্দিষ্ট স্ট্রাগল পার করার পর কিন্তু তারা এখন মাসে 4-5 লাখ টাকা বা 10 লাখ টাকা ইনকাম করতেছেন। কিন্তু আমার ওই ধৈর্যটা আসলে ছিল না। আরেকটা জিনিস হয়ে গেছে কি, দীর্ঘদিন বিবিসিতে কাজ করার কারণে বিবিসিতে একটা থাকে যে আপনি সোশ্যাল মিডিয়ায় আপনি যে বিষয় নিয়ে রিপোর্টিং করতেছেন ওই বিষয় নিয়ে আলাদাভাবে কাজ করতে পারবেন না। এটা ইন্টারন্যাশনাল অনেক অর্গানাইজেশনই খুব স্ট্রিক্ট নিয়ম থাকে, যেই কারণে আমি আসলে এটা আলাদাভাবে ভাবি নাই যে এটা নিয়ে আমি আলাদা করে কাজ করব। তো বিবিসিতে থাকা অবস্থাতেই মানে কাজ করতে করতে এটা মাথায় সেট হয়ে গেছে যে আমি যদি কিছু করি তাহলে অন্য কিছু করব, হ্যাঁ এরকম কিছু। তো বিবিসিতে থাকা অবস্থাতেই আমি ফুড ব্লগিংটা শুরু করি। তো আমার একটা গুলশান বেসড আলাদা অডিয়েন্স আছে, যেহেতু ওই দিকেই কাজ করা হয়েছে, ওইখান থেকেই আসলে পুরো যাত্রাটা শুরু। রায়হান, আমরা তো অনেক ধরনের গল্প করছি, কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে, ধরেন আমার মতো কেউ যদি আজকে থেকেই ব্লগ করা শুরু করতে চায় তাহলে তার প্রস্তুতিটা কেমন হওয়া প্রয়োজন? এখানে খুব সিম্পল 3টা জিনিস মাথায় রাখতে হবে, যে এখানে রাতারাতি পপুলারিটি পাওয়া খুব কঠিন, বিশেষ করে যারা নির্দিষ্ট ফেস ভ্যালু ছাড়া, ধরেন একজন প্রেজেন্টার, আপনি যদি পেজ শুরু করেন আমার মনে হয় এটা খুবই ভালো করবে, আর আপনাকে অলরেডি অনেক মানুষ রেকগনাইজ করবে এবং চিনবে। কিন্তু একদম সাধারণ মানুষ যদি এটা শুরু করে, সেক্ষেত্রে তার এই এক্সপেকটেশন রাখতে হবে যে 2 বছর টানা কাজ করার পর বা 1-1.5 বছর টানা কাজ করার পর তিনি হয়তো এই রেকগনিশনটা পাবেন। খুব লাকি না হইলে, আবার খুব লাকি হলে এমন হতে পারে যে 6 মাসের মধ্যেই তিনি পেয়ে গেছেন। নির্দিষ্ট বিষয়ে তার খুব ভালো জ্ঞান অর্জন করতে হবে, তারপর শুরু করতে হবে। এবং একই সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এবং ইউটিউবের যে পলিসিগুলো, কোথায় কোন ধরনের ভিডিও ভালো চলবে, কোথায় কত মিনিট ভিডিও দিতে হবে, কোনটার অ্যালগোরিদম কিভাবে কাজ করে, কোন টাইমটায় আপনার ভিডিও আপলোড করলে সবচেয়ে ভালো, পিক আওয়ারগুলো কোনগুলো, এগুলো সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। অনেক ইউটিউব ভিডিও আছে, ওগুলো হাজারো বার দেখতে হবে। তারপর হচ্ছে শিওর হয়ে এই লাইনে আসতে হবে, নতুবা তার আশাহত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন আমাদেরকে ফিরে যেতে হবে, আশা করছি নতুন কোনো আড্ডায় আপনাকে আমরা আবার পাবো। কিন্তু বিদায় নেবার আগে যদি আপনি মোহনা টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আপনাদের ধন্যবাদ। মোহনা টেলিভিশনে যারা দর্শক দেখছেন তাদের সবাইকে ঈদ মোবারক, ঈদটা ভালো কাটুক, ভালোভাবে আপনার কর্মস্থলে ফিরুন এবং সুস্বাস্থ্য বজায় রাখুন, ভালো খাবার দাবার খান। ভালো খাবার দাবার খেতেই হবে। আপনাকে আরেকবার ঈদ মোবারক মির রায়হান মাসুদ। সুপ্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আমি রুম্পা ফারজানা স্টার ইনসাইটস থেকে। চোখ রাখুন মোহনা টেলিভিশনে।